স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, বিশ্ববাজারের অনিশ্চয়তা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ সব মিলিয়ে চাপের মুখে দেশের রপ্তানি খাত। এর মধ্যেই একদিকে বৈশ্বিক প্রতিযোগিতা, অন্যদিকে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন, দেশের রপ্তানি খাত কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য। সম্ভাবনা, সংকট আর করণীয় নিয়েই আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। শামীম এহসান, আসলে সব দিক মিলিয়ে দেশের রপ্তানি খাত এখন কেমন আছে? আপনি যদি এক কথায় বলতে বলেন, আমরা ভালো নেই। এটা আমরা নিজেরা টের পাচ্ছি আমরা ভালো নেই, এবং আমাদের ডেটা রপ্তানি যে পরিসংখ্যান সেটাও বলছে আমরা ভালো নেই। গত 9 মাসে আপনি যদি দেখেন, এটা যে যোগফল বা কিউমুলেটিভ এখনো মাইনাস। যদিও আপনার ডেটাতে শো করবে যে এপ্রিলে কিছুটা ভালো করেছি, বাট এপ্রিলে কিন্তু একটা ডাউনফলের সংখ্যা বেশি ছিল, জ্বালানি সংকট সবকিছু মিলিয়ে। না, এখানে আসলে ব্যাপারটা এরকম যে গত বছর এপ্রিলে আমাদের ঈদের একটা বন্ধের একটা অংশ এপ্রিলে পড়েছিল, মার্চের শেষে ঈদ ছিল, ফলে এপ্রিলের প্রথম 5-6 দিন আমরা আসলে কাজ করতে পারি নাই, যেটা এই বছরে এই সমস্যাটা ছিল না, মানে এই ছুটিটা এই সময় ছিল না। ফলে এই সবকিছু মিলিয়ে আসলে এপ্রিলে আমরা প্রায় 25% বেশি কাজ করতে পেরেছি। তো 25% বেশি কাজ করলে এটা রপ্তানিও বেশি শো করবে। বাট আপনি যদি একসাথে ধরেন যে গত বছর মার্চ, এই বছরের মার্চ, এপ্রিল, তার আগের মাসগুলো, তাহলে দেখবেন যে এখন আমরা মাইনাসে আছি। প্রায় 9 মাস ধরে একটা সেক্টর মাইনাসে যাচ্ছে। এটা আসলে খুব বেশি সহজ ব্যাপার না। এটা আমাদের গার্মেন্টস সৃষ্টির পরের থেকে এটা কখনো হয়নি যে এতদিন ধরে আমাদের প্রবৃদ্ধি মাইনাসের দিকে থাকছে। আমাদের সবসময় একটা গ্রোথ ছিল, এবং গ্রোথ না থাকলে আসলে আমরা টিকে থাকতে পারি না, বিকজ ইনফ্লেশন, বেতন বৃদ্ধি, শ্রমিকের অন্যান্য খরচ বৃদ্ধি, সবকিছু মিলিয়ে আমাদের একটা গ্রোথ থাকতে হয়। সো এই অ্যাটলিস্ট 5-8% গ্রোথ না থাকলে আসলে আমরা তখন মুখ থুবড়ে পড়ি, এবং গত 9 মাস ধরে আসলে টানা আমরা মাইনাসে। এটা আমাদের জন্য একটা এতদিন একটা বিষয় ছিল যে জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এবং জ্বালানি ও বিদ্যুতের যে একটা ঘাটতি ছিল, এখন আসলে পরিস্থিতিটা কি? জ্বালানি সংকট কিছুটা ছিল অল্প কয়েকদিনের জন্য, যেটা আপনি জানেন এটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল। আমাদেরই দেশের মানুষ, আমরাই কেউ না কেউ সিন্ডিকেট করে এই সমস্যাটা সরকারকে হোক বা কাউকে বেকায়দায় ফেলার জন্য করেছিলাম। তারপরে জ্বালানি মূল্য বৃদ্ধি হলো, ফলে আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেল, কিন্তু আমরা জ্বালানি সরবরাহটা এখন ঠিক আছে। কিন্তু হঠাৎ করে মাঝপথে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ালে তো আমরা বাইরের কাছ থেকে সেটা আনার কোনো, আপনারা বলছিলেন যে ক্রয়াদেশ কমে যাচ্ছে, এখন আসলে ক্রয়াদেশ এখনো আনস্টেবল, বিকজ আপনি জানেন যে ট্রাম্প একটা পাগল মানুষ, এবং উনি কখন কি করবেন এটা বোঝা যায় না, এবং উনি একটা মিথ্যুক মানুষ, এবং সারাদিন উনি মিথ্যা কথা বলেন। ইউএস প্রেসিডেন্ট এত বড় একটা মিথ্যুক মানুষের কাছে যখন দুনিয়ার ক্ষমতা একটা বড় থাকে, তখন আসলে দুনিয়াতে কোনো কিছু স্টেবল থাকতে পারে না। আমাদেরও একই অবস্থা। উনি কখন ইরান আক্রমণ করবেন, কখন করবেন না, উনি এই কারণে ইউরোপের বাজারটা আমাদের আসলে মন্দা, আমেরিকার বাজারও মন্দা। সেই জায়গাগুলো থেকে অর্ডারগুলো আসতেছে না, কারণ বায়াররা আসলে কনফিউজড যে কি হবে। তো সেই জায়গার কারণে এখন বায়াররা আসলে অর্ডারটা যতটুকু না দিলি না সেই পরিমাণ দিচ্ছে। সবসময় বলা হয় যে নতুন বাজার খুঁজতে আসলে আপনারা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন? নতুন বাজার খোঁজাটার থেকে বড় কথা, নতুন বাজার কি আছে কোনো? মানে আপনি যদি ধরেন যে একটা ইউএস মার্কেটের যে সক্ষমতা বা ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাজ এ হোল যে একটা সক্ষমতা, এর কাছে ধারে কোনো বাজার নেই। মানে নতুন বাজারে যে আমরা খুঁজবো, নতুন বাজার থাকলে তো খুঁজবো, যেটা আছে সেটাতে আমরা এক্সপ্লোর করতেছি। যেমন জাপান আছে একটা বড় মার্কেট, অস্ট্রেলিয়াতে আমরা এখন চেষ্টা করতেছি, সাউথ আমেরিকা একটা বড় মার্কেট আমাদের জন্য, যদি একটু দূরে নতুন মার্কেট, সেখানে আমাদের এখনো এক্সপ্লোর করা বাকি আছে। যাচ্ছে বাট আরেকটু কাজ করা আছে, বাট খুব বেশি জায়গায় কাজ করা নাই। আফ্রিকা একটা বড় দেশ, কিন্তু তাদের সব মানে পারচেজিং ক্যাপাসিটি তো নাই। হ্যাঁ, তো সেটা আমাদের মাথায় নিতে হবে। সাউথ আমেরিকারও বড় একটা অংশের পারচেজিং ক্যাপাসিটি নাই। আবার ওইসব দেশে আপনি যদি রপ্তানিতে যান, সেক্ষেত্রে আপনার যে ফ্রেট কস্ট, যেটা ফ্রেট কস্টের থেকে বড় ব্যাপার হলো তাদের ট্যাক্সেশন পলিসি আসলে ইম্পোর্ট ফ্রেন্ডলি না। তাদের যে লোকাল যারা ম্যানুফ্যাকচারার, তারা আসলে অনেক বেশি ওখানে ক্ষমতাবান, এবং তারা এই ইম্পোর্ট ট্যাক্স হিউজ করে রাখছে। ফলে খুব সহজে আমরা আসলে ওইখানে ঢুকতে পারছি না। বিশেষ করে আমি ব্রাজিলের কথা যদি বলি, সাউথ আমেরিকার সবচেয়ে বড় মার্কেট যেটা ব্রাজিল। তো এর বাইরে জাপানে আমরা ভালো করছি, আরো ভালো করার সুযোগ আছে। আমাদের সবচেয়ে বড় যে মার্কেটটা, সেখানে আমরা আসলে লুজ করতেছি, আমাদের বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে ইন্ডিয়া। আমাদের মনে হয় যে আমরা যদি খুব ভালো মতন চেষ্টা করি, ইন্ডিয়াতে আমাদের পক্ষে গার্মেন্টস নিয়ে
3-4 বিলিয়ন ডলারে পৌঁছা সম্ভব, যেটা নতুন বাজারের ক্ষেত্রে সবচেয়ে লুক্রেটিভ মার্কেট হতে পারে। কিন্তু নানান কারণেই পলিটিক্যাল কারণ এবং পলিটিক্যাল কারণে বর্ডার বন্ধ হয়ে যাওয়া, গত সরকারের সময়ের একটু সম্পর্ক খারাপ থাকার কারণে এই জায়গাটাতে কিছুটা স্থমিত হয়ে আছে। আমরা প্রায় $1 বিলিয়ন পৌঁছে গিয়েছিলাম, আবার এটা কমে এসেছে। আমি মনে করি যে এইটা একটা আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। শামীম হাসান, চীন, ভারত কিংবা ভিয়েতনাম, এই দেশগুলোর সাথে আসলে প্রতিযোগিতায় যদি আমরা টিকে থাকতে চাই, সেক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ আসলে প্রয়োজন? প্রথমত আমরা যেটা সবসময় বলে আসছি যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো থাকে, হার্ডেলসগুলো যেটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সরকার বলতে বিভিন্ন সরকারি দপ্তরের থেকে, সেই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। আমাদের সহযোগিতা লাগবে না, আমাদের কিছু নীতিগত সহযোগিতা দরকার, সেটা আপনি পরে দিন, আগে বাধাগুলা সৃষ্টি করেন না। তো এইটা হলো আমাদের এক নাম্বার জিনিস দরকার। কারণ চীন, ভারত, ভিয়েতনামের সাথে যদি আমরা কম্পিট করতে চাই, তারা যে ফাস্টার মুভ করে, তারা যত ইজি মুভ করে, তারা যে নতুন টেকনোলজি বলেন, নতুন প্রোডাক্ট বলেন, যত তাদের অ্যাডাপ্টেবিলিটি যে ক্ষমতা আছে, আমাদের সেটা নাই। তার কারণ আমরা আসলে এই সরকারি বাধার সম্মুখীন হই, সেই জায়গাটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। আপনারা আসলে সবসময় একটা অভিযোগ থাকে ব্যবসায়ীদের যে ব্যাংকগুলো আপনাদেরকে অসহযোগিতা করে, প্রত্যেকটা ধাপে ধাপে অসহযোগিতা করে। হ্যাঁ, ব্যাংকগুলোর তো আসলে সামর্থ্যই নাই। মানে আপনি যদি বলেন যে ব্যাংকগুলা গত আমলে, মানে আগে সরকারের সময় যেভাবে লুটপাট হয়েছে, তাতে তো এখন ব্যাংকগুলো আসলে সামর্থ্য নেই। আমি ধন্যবাদ জানাই বর্তমান গভর্নর সাহেবকে, যে উনি আসলে একটা ব্যবসা বান্ধব এবং আমার দেখা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা গভর্নর আমরা পেয়েছি। আমি গত 28 বছর ধরে ব্যবসা করছি। এখন উনার পক্ষে কত রুল করা সম্ভব সেটা আমি জানি না, কারণ একটা সবকিছু রিসোর্সের উনার একটা তো সক্ষমতা নাই। বাট তারপরেও যেটা চেষ্টা করছে যে এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে, আমি মনে করি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে যদি আমরা ব্যবসায়ীরা লোনগুলো ঠিক মতো রিপে করা শুরু করি, আমাদের যদি নন পারফর্মিং লোনগুলো কমে আসে, আমার মনে হয় যে ব্যাংকগুলো হয়তো আরো বেশি সহযোগিতামূলক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসতে পারবে। কারণ গভর্নর সাহেব বা বাংলাদেশ ব্যাংক এখন পজিটিভ। বাংলাদেশ ব্যাংক 2 দিন আগেই জানালো যে আপনাদের রপ্তানি যে প্রণোদনা প্রায় 3,100 কোটি, 4,100 কোটি। আচ্ছা আচ্ছা, প্রণোদনা টাকাটা আপনাদেরকে সম্পূর্ণ দেওয়া হয়েছে। সব ক্ষেত্রে কি সেটা সমানভাবে বন্টন হয়েছে কিনা? আমাকে যেটা গভর্নর মহোদয় জানিয়েছেন যে এপ্রিল পর্যন্ত যে টাকা আমাদের পাওনা ছিল, সম্পূর্ণ টাকাটাই সকল সেক্টরের জন্য ওনারা দিয়ে দিয়েছেন। বাট অনেক ব্যাংকের থেকে অনেক পার্টি আমাকে ফোন করছেন যে তারা পান নাই। এটা হয়তো বা কোনো একটা মানে প্রসেসের ভিতরে কোনো মিস হতে পারে। আমি জানতে চেয়েছি যে কারা কারা পান নাই। আমি হয়তো আগামীকাল গভর্নর মহোদয়কে জানাবো যে এইগুলাতে লুপ করে গেছে। মোরলেস আমি যেটুকু জানি যে 90% এর উপরে ফ্যাক্টরি তারা টাকা পেয়ে গিয়েছে অলরেডি। এই তো আর কয়েকদিন পরে ঈদ। আমরা গতবারও দেখেছি যে পোশাক শ্রমিক যারা আছেন তারা নির্বিঘ্নেই কিন্তু বাড়ি গেছেন। বেতন বোনাস নিয়ে আমরা বিগত মানে লাগাতার যে বছরগুলো দেখেছি, কখনোই একটা আন্দোলন বা এই বেতন বোনাস নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। গত রোজার ঈদে আমরা সেটা দেখি নাই। কুরবানি ঈদের পরিস্থিতি আসলে কেমন দেখবে? পরপর 2টা ঈদ যখন থাকে, সবসময় কোরবানিটা একটু কষ্টকর থাকে, কারণ ওই ঈদের বেতন বোনাস পার্টি পেমেন্ট করার পরে এই ঈদে আসলে আর ক্যাপিটাল ওই পরিমাণ থাকে না। বাট আমি মনে করব যে এই বছরও অতীতের যে কোনো কোরবানি ঈদের তুলনায় ভালো হবে। আমি রোজার ঈদের তুলনায় ভালো হবে সে কম্পারিজনে যাব না, বাট ইনশাল্লাহ অতীতের যে কোনো কোরবানি ঈদের তুলনায় এই বছর আমাদের ভালো হবে বলে আমি আশা করি। কিন্তু এই যে শ্রমিকরা যারা কাজ করেন সারা বছর, সারা মাস কাজ করে, ঈদের সময় তো তারা আসলে প্রাপ্য। নিঃসন্দেহে আমি যেটা বলি যে দেখেন, একটা ফ্যাক্টরির 100 শ্রমিকও যদি না পায়, 100টা পরিবার কষ্ট করবে। ফলে এটাকে আমি আসলে কোনোদিন পার্সেন্টেজের কম্পারিজনে যাই না। কিন্তু আপনি যদি পার্সেন্টেজে দেখবেন যে 99% ফ্যাক্টরি তার টাকা সুন্দর মতন দিয়ে চলে গিয়েছে। এখন 99% একটা সেক্টর পুরো টাকা দিয়েছে, বাংলাদেশে আরেকটা সেক্টরও পাবেন না, সরকারও পাবেন না। তারা প্রাইমারি স্কুলের টিচারদেরকে দিতে পারে না, অনেককে দিতে পারে না, এরকম থাকে। বাট প্রাইভেট সেক্টর সবচেয়ে বেশি যারা নাকি শ্রমিকদের কর্মসংস্থান করেছে, তাদের 99% বা 99.9% শ্রমিকদের তারা দিয়ে দিয়েছে। এইটা এক সেন্সে আপনি বলতে পারেন যে একটা সার্থকতা। কিন্তু আমি আজ যেটা প্রথমে বললাম যে 100 জন শ্রমিকও যদি না পায়, সেটা আমাদের বড় ব্যর্থতা। অবশ্যই আমরা আশা করব এই ঈদেও শ্রমিকরা হাসি মুখে বাড়ি ফিরবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিজনেস টাইমসের আয়োজনে। আমাদের সঙ্গে ছিলেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম হাসান।